আজকে রেকর্ড ব্রেকিং রাইড হয়ে গেছে, রেকর্ড ব্রেকিং রাইড। আরে ভাই, ক্র্যাশের পরে দেখো এই অবস্থা হয়েছে এখানে। এইটার মিরারটা উঠে চলে গেছে, এখানে একটু ঘষা খেয়েছে। ওরে বাবা, ক কিলো এটা? ক কিলো হবে? 4 কিলো। 14ই ডিসেম্বর রাত 12:37, আর এই সময় গুরুদংবার লেকের টেম্পারেচার দেখাচ্ছে -19 ডিগ্রি। টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি কেন তোমাদের গুরুদংবার লেকের টেম্পারেচার দেখাচ্ছি। ওদিকেই আমার যাত্রা। আর এই টেম্পারেচারকে কাবু করার জন্য কি কি নেওয়া যেতে পারে, কি কি ঠান্ডার জিনিসপত্র নেওয়া যেতে পারে, সেটাই বনি আমাকে আপাতত গুছিয়ে দিচ্ছে। আরে ঘামাসান অ্যাডভেঞ্চারাস ট্রিপ হতে চলেছে, ঘামাসান অ্যাডভেঞ্চার। আমাকে নিয়ে যাচ্ছে না এবার ট্রিপে, আমি যেতে চেয়েছিলাম না, বনি সত্যি বলেছিল যে যাবে ও, কিন্তু এটা আমার ভীষণ ইচ্ছা ছিল, বাট আমাকে তুই নিয়ে গেলি না। হঠাৎ করে প্ল্যান হয়েছে। গুরুদংবার লেক প্রায় 1.5 বছর বন্ধ ছিল, তো তারপরে খুলেছে আর আমি হঠাৎ করে প্ল্যান করে ফেলেছি। তো ওই জন্য আমি আপাতত কলকাতা থেকে একাই বেরোচ্ছি গুরুদংবার লেকের জন্য। জাস্ট ব্যাগের মধ্যে এই মালপত্রগুলো ঢোকাবো আর বেরিয়ে যাবো। সব শীতের জিনিসপত্র তোকে দিয়েছি, আর যেটা এবার তোকে দিচ্ছি এক্সট্রা ওটা হলো ক্র্যাম্পন। ক্র্যাম্পনটা হচ্ছে ওই জুতোর যে গ্রিপটা ধরতে তো সুবিধা হবে, মানে বরফের মধ্যে। এই যে ক্র্যাম্পনটা, এটা আমাদের লাস্ট টাইম আমি ইউজ করেছিলাম উইন্টার স্পিতিতে, আমি ওটাই বলতে চাইছিলাম। এটা কেচুয়ার একটা ক্র্যাম্পন, কেচুয়ারই মনে হচ্ছে। হ্যাঁ, কেচুয়া ডিকাটলন থেকে কিনেছিলাম। সেম আমারও একটা আছে, যখন ট্রেক করি আমরা তখন এটা আমরা কাজে লাগে। বাট এটাই আমি ওকে দিয়ে দিলাম এবারে। সব উইন্টার গ্লাভস সবকিছুই আছে, সবকিছুই রয়েছে। এবার জাস্ট রেডি হবো আর বেরোবো। একদম তোমাদের সাথে দেখা হবে মোটর ব্লগিং সেটআপে, তখনই জানাচ্ছি। 12:37 তো তোমাদের বললাম, আর বেরোচ্ছি কটায় সেটা তোমাদের জানাচ্ছি। সব মা আসছি। টাটা, চলো চলো, একদম চলো, মা আসছি। পুচু কোথায় গেল? পুচু, পুচু, এই পুচু, এই পুচু, এই পুচু, এই পুচু, এই চিকু উপরে, পুচু নিচে। চলো, পুচু রাত্রিবেলা আমাকে এখানে সি অফ করছে। জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। পাক্কা রাত 2টো, আর আমি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে। রাত্রিবেলা আজকে জার্নি শুরু করে দিয়েছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো এবারে জার্নি কোথায় হতে চলেছে। সত্যি কথা বলছি, অনেক দিন পর এত বড় অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আবার গুরুদংবার লেক, তাও আবার উইন্টারে। জাস্ট সবে খুলেছে, রাস্তাঘাটে কোনো ঠিক ঠিকানা নেই এখনো অবধি। তো সেই দিকে আমরা জার্নি করতে চলেছি। তার মানে তোমরা বুঝতেই পেরে গেছো কত বড় অ্যাডভেঞ্চার সামনে অপেক্ষা করছে। সিরিয়াসলি বলতে সিকিম বেশ কয়েকবার গেছি, আর লাস্ট 2 মাসে আমি 2বার সিকিম গেছি। আর এটা হচ্ছে 3 নম্বর মাস যেখানে পরপর 3 মাসে 3 মাস সিকিম যাচ্ছি। তবে গুরুদংবার লেক আমি কিন্তু এখনো অবধি যাইনি আমার লাইফে। এখনো অবধি আমি গুরুদংবার ভিজিট করিনি। 1 বছর 2 মাস গুরুদংবার লেক পুরো বন্ধ ছিল। কি ভয়াবহ অবস্থা হয়েছিল নর্থ সিকিমে আমরা সবাই জানি। লোনাক লেক ফেটে গেছিলো, তারপরে গুরুদংবার থেকে শুরু করে নিচের দিকে মানে নর্থ সিকিম, লাচুন, লাচেন সব কিছু ভাসিয়ে দিয়েছিল, একদম সব কিছু। তিস্তা উপর থেকে হু হু করে নেমে এসছে, আর ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট করেছে, ভয়াবহ সিচুয়েশন। আর এই ভয়াবহ সিচুয়েশনের পরে নর্থ সিকিমের কি অবস্থা সেটাই তোমাদের জানাতে চলেছি এই সিরিজে। হয়তো খুব লম্বা একটা সিরিজ হবে না এটা, কিন্তু খুবই কঠিন সিরিজ হতে চলেছে। মানে তোমরা জানতেই পেরে গেছো, প্রথমেই তোমাদের দেখিয়েছি -19 ডিগ্রি টেম্পারেচার রাত্রিবেলা, মানে ভোরের দিকে -21 ডিগ্রি, -22 ডিগ্রি, -23 ডিগ্রি অব্দি টেম্পারেচার নামছে, আর পুরো বরফে ঢেকে রয়েছে নর্থ সিকিম এখন। তো পাক্কা 2:10, আর আমি সায়েন্স সিটি ক্রস করে গেলাম। জার্নি বলতে সেই জার্নি, আমাকে প্রথমে যেতে হবে হচ্ছে গ্যাংটক।
কিছুদিন আগে গ্যাংটক থেকে ফেরত এসেছি আমি, আর আবার গ্যাংটকে যাচ্ছি। তবে এইবার আরেকটু জার্নিটা, মানে প্রথম দিনের জার্নিটা একটু লং হতে চলেছে। আমি এখন অবধি প্ল্যান করে রেখেছি যে আজকেই আমি গ্যাংটক অবধি চলে যাব, একদম গ্যাংটক অবধি। কারণ আমি একা রয়েছি, আর শিলিগুড়ি থেকে আমার বন্ধু আমার সাথে জয়েন করতে চলেছে। তো দুজন মিলে মানে গ্যাংটক অবধি বেরিয়ে যাওয়ার কথা রয়েছে আজকে, সেটাই প্ল্যান করে বেরিয়েছে। এখন দেখা যাক কি সিচুয়েশন হয়। জার্নি বলতে ওই জার্নি, শিলিগুড়ির জার্নি, তো একটু অন্যরকমভাবে করবো, রাত্রিবেলায় বেরিয়েছি তাই জন্য। এইচপির পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়েছি। 1340 টাকা পেট্রোল গেছে, টোটাল 1340 টাকা। 320 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে, আর একটু বেড়ে যাবে। এয়ারপোর্টের পাশ দিয়ে তেল ফেল ভরে নিয়েছি, এখন সোজা চলে যাবো বারাসাত। বারাসাতের লেভেল ক্রসিং ক্রস করে যে রাস্তা দিয়ে আমরা প্রত্যেকবার যাই, ওই পার্টটা একটুখানি খারাপ হবে আমি জানি। তাহলে বারাসাতের সন্তোষপুর ক্রস করার পরে একদম বড় জাগলি অব্দি রাস্তা একটু খারাপ হবে। তবে দেখা যাক রাস্তা কি কন্ডিশন সেম আছে, মানে অল্প অল্প খারাপ আছে আগের বারের মতো, নাকি না একটু ভালো হয়েছে। সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। হয়তো অন্ধকারের মধ্যে সেরকমভাবে দেখাতে পারবো না, কিন্তু তাও শেয়ার করে দেবো। বুঝতে পারছি না এখন বারাসাতে জ্যাম ফেস করতে হবে নাকি, তাহলে তো মুশকিল হয়ে যাবে রে ভাই। আরে বাবা কি হলো রে ভাই। অ্যাকচুয়ালি ডাক বাংলো মোড়ে চেকিং চলছিল, ওই জন্যই জ্যামটা ছিল। কিন্তু আমরা পৌঁছে গেছি বড় জাগুলি, আর এই ঘড়িতে এখন 3:21 বাজে। রানাঘাট স্ট্রেট দেখাচ্ছে। এই যে সন্তোষপুর থেকে, মানে বারাসাত ক্রস করার পর সন্তোষপুর থেকে বড় জাগুলির ডিস্টেন্স ওই মোটামুটি ধরে নাও 19-20 কিলোমিটার মতো হবে। 19 কিলোমিটারই ধরো, 20 কিলোমিটার ধরো। আর ওই 20 কিলোমিটার আসতে আমার 20 মিনিট মতো সময় লেগেছে। আমি 3:01-এ সন্তোষপুর পৌঁছেছিলাম আমার এই ঘড়িতে, আর এখন 3:22 বাজে। জাস্ট 21-এ এসে আমি বড় জায়গাগুলিতে পৌঁছেছি, মানে এই 4 লেনে এসে পৌঁছেছি। বাতকুল্লা ডান দিকে চলে যাচ্ছে। কৃষ্ণনগর পৌঁছে গেলাম, আর ঝড়ের গতিতে কৃষ্ণনগর পৌঁছে গেলাম। আমি বুঝতেই পারলাম না কখন কৃষ্ণনগর পৌঁছে গেলাম আর কি। এখন বাজে হচ্ছে, এই ঘড়িতে দেখাচ্ছে 4:08। আমার এখানে ডিসপ্লে ঘড়িতে মোটামুটি তো মনে হয় 2-3 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। 4:08 বলেই ধরছি আমি, মানে 2 ঘন্টা 4 মিনিট, 2 ঘন্টা 8 মিনিটের মধ্যে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর। বিশেষ করে যেখানে কল্যাণীতে টোল প্লাজার সামনে জ্যাম হয়েছিল, ওই জ্যাম থেকে যে কখন বেরিয়ে এলাম বুঝতেই পারলাম না, সত্যি বলছি। বহরমপুর 90 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, বড় জাগুলি অবধি যেখানে অবধি রাস্তা খারাপ ছিল, ওই অবধি আমার গাড়ি মাইলেজ দিচ্ছিল 27.9 কিলোমিটার পার লিটার। আর এখন আমার গাড়ি মাইলেজ দিচ্ছে 25.7 কিলোমিটার পার লিটার। মানে বুঝতে পারছো মাইলেজ কোথায় হঠাৎ করে ড্রপ করে গেল এই কয়েকটা কিলোমিটারের মধ্যে। চালিয়েওছি না মোটামুটি 100, 105, 110, যেখানে আলো পেয়েছি সেখানে 110, 113, 114 এরকম চলেছে। ভোর 4:45, আর বাদিকে পলাশি গেট দেখা যাচ্ছে। মানে আমরা পলাশি ক্রস করছি। বেলডাঙ্গা পৌঁছে গেলাম নাকি দেখি সামনে। হ্যাঁ, বেলডাঙ্গায় পৌঁছে গেছি। দেখো বেলডাঙ্গা সেই ইগল ট্যাঙ্কি, ইগল ট্যাঙ্ক। আর দিনের বেলা বেলডাঙ্গা আর রাত্রিবেলা বেলডাঙ্গার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। দিনের বেলা মানে যতবারই আমরা শিলিগুড়ির দিকে গেছি বেলডাঙ্গায় জ্যাম পেয়েছি, আর আজকে পুরো ফাঁকায় বেলডাঙ্গা পেরিয়ে গেলাম। এখন টাইম হয়েছে 5:01। লেভেল ক্রসিং খোলা রয়েছে, ঠান্ডায় জমে যাচ্ছি ভাই। ডালখোলা 261, মালদা 135 কিলোমিটার দেখালো, মালদা 135 কিলোমিটার। আর আমরা কিন্তু বহরমপুর বাইপাসে একদম দোরগোড়ায় পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই জাস্ট সামনেই আমরা বহরমপুর বাইপাসে উঠে যাব। আজকে আমি আমার বাড়ি থেকে রেকর্ড টাইমে বহরমপুর বাইপাস ক্রস করে যাচ্ছি। এখন বাজে পাক্কা 5:15, মানে আমার এই ডিসপ্লে বলছে 5:15, 2-3 মিনিট ফার্স্ট আছে। তোমাকে বললামই
তো 3 ঘন্টা 15 মিনিটে বাড়ি থেকে চলে এসেছি বহরমপুর বাইপাস। মোরগ্রাম ক্রস করছি আর এখন বাজে 5:38। এখন অবধি 242 কিলোমিটার নন স্টপ ফ্রম মাই হোম। পুরো চারিদিক লাল হয়ে যাচ্ছে, কিরকম একটা কালার হয়ে গেছে। আহিরন ব্রিজ পুরো মোহময়ী লাগছে আজকে আহিরন ব্রিজকে। দারুণ দারুণ, ভোরবেলা সব থেকে সুন্দর থাকে, পৃথিবী সব থেকে সুন্দর থাকে। অসাধারণ সুন্দর একটা সানরাইজ হচ্ছে। আমি জানি না গোপ্রো ঠিক মতো জাস্টিস করতে পারছে নাকি। কি সুন্দর সানরাইজ হচ্ছে। ফারাক্কা ব্যারেজ আমরা ক্রস করছি আর পাক্কা 6:30 বাজে আমার ঘড়িতে। আজকে রেকর্ড ব্রেকিং রাইড হয়ে গেছে, রেকর্ড ব্রেকিং রাইড। সব রেকর্ড ব্রেক করে দিয়েছি আজকে, নিজেরই সব রেকর্ড। দারুণ লাগছে কিন্তু। উফ, কি জল রে ভাই, কি সুন্দর লাগছে জলটা। মালদা কিউল, মালদা কিউল, মালদা কি এক্সপ্রেস। এটা দেখবো, এটা কি মাছ? পাঙাশ, ট্যাংরা, পুকুরের মাছ। একটু বের করে দেখি কত বড়। তোমার মাছটা দেখে দাঁড়িয়ে গেলাম আমি ওখান দিয়ে, একটু দেখবো বলে। বড়টা দেখি কত বড়। ওরে বাবা, ক কিলো এটা? ক কিলো হবে? 4 কিলো। কত করে কিলো বিক্রি করবে? 160 টাকা। কোথায় যাবে এটা? এই কালিয়াচক বাজারে নাকি? দামনাপুর। ঠিক আছে। এই ডান হাতটা আমার অবশ হয়ে গেছে, আমি কিছু ধরতে পারছি না ডান হাত দিয়ে। যাই হোক, টাইম হচ্ছে সকাল 6:50 আর আমি জাস্ট ফারাক্কা ব্যারেজ ক্রস করেই দাঁড়িয়েছি। সামনে এখান দিয়ে ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে। সানরাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। এই সিচুয়েশন, আমি ডান হাত দিয়ে ধরতেই পারছি না ঠিক করে। এই হচ্ছে সিচুয়েশন, কাঁপছে আমার হাত ফাত। এখন অবধি আমি বাড়ি থেকে 308.1 কিলোমিটার রাইড করেছি। ট্রিপ 1 দেখতে পাচ্ছ 25.9 কিলোমিটার পার লিটার মাইলেজ দিচ্ছে। 4 ঘন্টা 20 মিনিটের রাইড টাইম ছিল, মানে 4 ঘন্টা 20 মিনিট আমি রাইড করেছি। মাঝখানে তেল ভরতে খালি একবার দাঁড়িয়েছিলাম, তো নন স্টপ বাইক থেকে নামিনি আমি। এই হচ্ছে সিচুয়েশন। পনি এগুলো আজকে আমাকে প্যাক করে দিয়েছে। এগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিল, মানে গতকাল সন্ধ্যেবেলা ভিজিয়ে রেখেছিল, তারপরে ভেজানাগুলো প্যাক করে দিয়েছে। এর মধ্যে আমন্ড রয়েছে, চীনাবাদাম রয়েছে, মানে নর্মাল যে বাদাম হয় বাদাম রয়েছে, কাজু রয়েছে, আর তার সাথে কিশমিশ রয়েছে। এটা কিছুটা খাবো আমি, তারপরে আবার সামনের দিকে এগোবো। সকাল 7:32 আর বেরিয়ে পড়লাম আমি ফারাক্কা থেকে। এখানে বেশি কিছুক্ষণ সময় কাটালাম, একটু দাঁড়ালাম, একটু স্ট্রেচিং এক্সারসাইজ করে নিলাম। কোমর টোমরগুলো ধরে গেছিলো না, কোমর হালকা ধরেছে, কিন্তু শোল্ডার আর এলবোটাতে একটু পেন হচ্ছিলো, ওই জন্য হাত ফাতগুলো একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে এবার সামনের দিকে এগোবো। এটা কি যাচ্ছে, এটা কি টাইপের ট্রেন রে বাবা? একটাই ছোট্ট বগি। কালিয়াচকে খুব একটা বেশি জ্যাম পেলাম না। সকাল 7:41 বাজে, এই সময় জ্যাম হওয়ার কথাও নয়। আর আধ ঘন্টা 40 মিনিট পর থেকে এইসব রাস্তাগুলো পুরো ভরে যাবে, এই বাজার এরিয়া পুরো খুলে যাবে আর রাস্তায় ভিড় শুরু হয়ে যাবে পুরো। লেস দেন 60 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। আর ওয়েট করবো না, পেট্রোল ভরে নেব। 1250 টাকা তেল গেছে, পাক্কা 1250 টাকা 3 পয়সার। 360 কিলোমিটার ফিউল রেঞ্জ দেখাচ্ছে। এই তেলে আমি তো শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। যাই হোক, সামনে এখন মালদা রায়গঞ্জ দেখাচ্ছে 92। মালদা, তারপরে রায়গঞ্জ বাইপাস। এবার আমি দিনের বেলা ক্রস করব। ঢুকে গেলাম বা উঠে গেলাম মালদা বাইপাসে। মালদা টাউন চলে গেল লেফট সাইডে ওদিকে, আর আমরা বাইপাস নিয়ে নিলাম। মাই গড, কালার দেখো। এরকম কালার দেখে আর না দাঁড়িয়ে পারলাম না। সিজনাল সবজি হয়েছে এখানে, শীতের সবজি না, এগুলো হচ্ছে সর্ষে ফুল, কিছু একটা হবে। যাই হোক, দেখতে দুর্ধর্ষ লাগছে। রায়গঞ্জ বাইপাসে উঠে পড়েছি। দেখো, জাস্ট চকচকা একটা রাস্তা, কুয়াশায় ঢেকে রয়েছে রাস্তাটা পুরো। আর কিরকম টার্নিং নিয়ে চলে গেছে সামনের দিকে, দেখো একবার। দারুণ রাস্তা, দিনের বেলায় প্রথমবার। ও না 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 না, আমি যখন পালসার থ্রিলজিতে যাচ্ছিলাম গুয়াহাটি, তখন রায়গঞ্জ বাইপাসে ঢুকে পড়েছিলাম একবার, যদিও তখন রাস্তাটা কমপ্লিট হয়নি। আর দিনের বেলায় প্রথমবার
আমি রায়গঞ্জ বাইপাস দিয়ে ক্রস করছি। এই যে রেল লাইনের উপরে রায়গঞ্জ বাইপাস। ছবি তুলে দাও না। ঠিক আছে, কি নাম তোমার? সুভাষিস, সুভাষ সিংহ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রায়গঞ্জ বাইপাস পেরিয়ে এসে রায়গঞ্জ আর ডালখোলা মাঝামাঝি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এখান দিয়ে রেডবুল খুঁজছিলাম, রেডবুল পেলাম না, তাই জন্য স্টিং খেলাম। স্টিং খেয়ে ঘুম কাটাতে হচ্ছে আর কি। সকাল 9:57 আর আমি পৌঁছে গেছি ডালখোলা। বাদিকে পূর্ণিয়া 42 কিলোমিটার, ডান দিকে শিলিগুড়ি 127, কিষানগঞ্জ মনে হচ্ছে 28 কিলোমিটার দেখালো। কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়বে, পূর্ণিয়াও কিন্তু বিহারের মধ্যে পড়ছে। বাদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে কানেক্টার NH, পুরনো NH 34 আর পুরনো NH 31। NH 31 হচ্ছে উপর দিয়ে আসছে, এসে শিলিগুড়ির দিকে চলে যাচ্ছে, আর NH 34 বা NH 12 দিয়ে আমরা এলাম, এসে জাস্ট এখানে ডালখোলাতে মিশে গেলাম। এটা কি জিনিস নিয়ে যাচ্ছে ভাই, সর্বনাশ করেছে বাবা। বড় বড় দুটো ফ্যান, বিশাল বড় বড় দুটো ফ্যান। কি দেখে মনে হলো এটা কি বলতো, এক্সস্ট ফ্যানের কাজ করবে মনে হয়, জানি না, আমার কোনো আইডিয়া নেই, উল্টো পাল্টা বলবো না। তোমরা যদি জানো যে ওটা কি, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। অবস্থা দেখছো, হাইওয়ের অবস্থা দেখছো, জঘন্য জঘন্য, একটুও ঠিক হয়নি। লাস্ট 1 মাসে মনে আরো খারাপ হয়ে গেছে। জঘন্যতম রাস্তা ভাই, জঘন্য রাস্তা। মালগাড়িটা আমার সাথে চলছে কেন একটা অস্বস্তি লাগছে, মনে হচ্ছে যেন মালগাড়ির সাথে আমি রেস করছি। একদমই করছি না, আমি আমার স্পিডেই চলছি, আর মালগাড়িও মনে হচ্ছে আমার স্পিডেই চলছে, সেম স্পিডে 90 কিলোমিটার পার আওয়ারে। পেছনে প্রায় 55-60 কিলোমিটার মারাত্মক খারাপ রাস্তা ক্রস করে আমরা আবার ইসলামপুর বাইপাস পেয়ে গেছি। এবার রাস্তাটা একটু ভালো হবে, মানে ইসলামপুর বাইপাসে টারম্যাক, তারপর রাস্তা পেছনের তুলনায় অনেকটাই ভালো হবে। পেছনে জঘন্য রাস্তা ছিল, জঘন্য। ভাবি একটা জিনিস আর হয়ে যায় একরকম। এখানে দাঁড়িয়ে পড়লাম আবার, যা শিলিগুড়ি থেকে হয়তো 35-40 কিলোমিটার পেছনে রয়েছি, ঢুকেই যেতাম এতক্ষণে। এখানে প্রায় আমাকে 40-45 মিনিট দাঁড়িয়ে যেতে হলো, কারণ এমন ফোন কল করতে হলো, কলটাই চললো বেশ কিছুক্ষণ ধরে। দুপাশে চা বাগান শুরু হয়ে গেছে, যদিও বেশ কিছুক্ষণ ধরেই চলছে চা বাগান, কিন্তু এই চা বাগানটা সব থেকে সুন্দর লাগলো আমার, তো দেখালাম ওই জন্য। জলপাইগুড়ি স্ট্রেট 53, ফুলবাড়ি স্ট্রেট 20, বাগডোগরা নিচের দিকে নিয়ে নিলাম আমরা, বাগডোগরার দিকে 14 কিলোমিটার দিয়ে বাগডোগরা পৌঁছে গেলাম সিটি সেন্টার। কটা বাজে দেখে নিই একবার, তারা দুপুর 12:41 আর আমরা পৌঁছে গেলাম সিটি সেন্টার। রাত 2টোর সময় বেরিয়েছিলাম, 12:41, মানে 10 ঘন্টা 40 মিনিট, 10 ঘন্টা 41 মিনিট সময় লেগেছে শিলিগুড়ি পৌঁছাতে। এখান থেকে আধ ঘন্টার একটা বিরতি, আধ ঘন্টা থেকে 35 মিনিট, ম্যাক্সিমাম 40 মিনিট। 40 মিনিট পরে আবার সেম পজিশন থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে। আপাতত আসছি একটুখানি। দুপুর 1:42 বাজে, তোমাদের বলেছিলাম আধ ঘন্টা থেকে 40 মিনিট, সেটা 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা পরে আবার সিটি সেন্টারে আমরা চলে এসেছি। আমরা মানে আমার সাথে জয়েন করে গেছে নীলাদ্রি, সামনে নীলাদ্রি দেখতে পাচ্ছ। এবারে কিন্তু দুটোই এডিভি, দুটোই KTM অ্যাডভেঞ্চার, নীলাদ্রি 250, আমার 390। এই দুপুরবেলা 1:30-1:45 সময় এখন শিলিগুড়ির জ্যাম আমাদের ক্রস করতে হবে, আর এই শিলিগুড়ির জ্যামটা ক্রস করে একদম বেঙ্গল সাফারির সামনে পড়লে তারপরে ভালোভাবে কথা বলতে পারবো। যদিও কথা বলার নতুন কিছু নেই, গ্যাংটক যাচ্ছি। কদিন আগেই আমি শিলিগুড়ি থেকে গ্যাংটক জার্নি করেছি, কিন্তু আগের বারে সকাল সকাল শুরু করেছিলাম জার্নিটা, এবারে একটু লেট হয়ে গেল। এমনিতে তো জ্যাম ছিলই, আর এখানে সামনে আবার ব্রিজের কাজ হচ্ছে, সেটা তো তোমরা জানোই, তো এখানেও কিন্তু জ্যাম হবে।
এখন মোটামুটি যতক্ষণ না আমরা ওই সেবকের রোডটা মানে বেঙ্গল সাফারি পৌঁছাচ্ছি ততক্ষণ অবধি আমাদের জ্যাম ফেস করতে হবে। ফাঁকা রাস্তা পেয়ে গেছি, সামনে রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর সামনে বেঙ্গল সাফারি রয়েছে। এখান দিয়ে সামনে গিয়ে সেবকের পেট্রোল পাম্প পাবো আমরা, ওখান দিয়ে পেট্রোল ভরাতে হবে। আগে ফিউল আপ করে নেবো, তারপরে যা খুশি করার করবো আর কি। সেবকের পেট্রোল পাম্প 104.79 হচ্ছে পেট্রোলের দাম। এখান দিয়ে আমি এখন ফুল ট্যাঙ্ক তেল ভরিয়ে নিচ্ছি। 1084 টাকা 5 পয়সা, মানে 1085 টাকা ধরে নাও, 1085 টাকার তেল গেছে। সিরিয়াসলি বলতে আজকে পাহাড়ের ওয়েদার অনেক বেশি ক্লিয়ার, অনেক বেশি ক্লিয়ার। সামনেটা দেখো একবার তোমরা, কালারটা দেখো কি ক্লিয়ার লাগছে। ওফ, দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ। এই প্রথমবারে কিন্তু শিলিগুড়ি এলাম এবং সেম ডেতেই পাহাড়ে উঠছি। মানে কালকে রাত্রিবেলা, মানে আজকের ডেট 14 তারিখ এখনও চলছে। সেম ডেতে এতবার শিলিগুড়ি এসছি, কিন্তু এতবার মানে পাহাড়ে এসছি এবং প্রত্যেকবারই শিলিগুড়িতে স্টে দিয়ে দিয়েছি। এইবারে একটু এক্সেপশনাল ব্যাপারটা, টোটাল ব্যাপারটা একটু এক্সেপশনাল, কারণ প্রথম দিনই গ্যাংটক টার্গেট করছি আমরা। ডান দিকে চলে গেল করোনেশন ব্রিজ, আর আমরা স্ট্রেট নিয়ে নেবো সিকিমের দিকে। আমরা সামনে কিন্তু তিস্তা বাজার ক্রস করব, তিস্তা বাজার ক্রস করেই জাস্ট তিস্তা ব্রিজ ক্রস করব তিস্তা নদীর উপর দিয়ে। তারপরে উপরের দিকে কালিম্পং চলে যাবে, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাবো গ্যাংটকের দিকে NH10 ধরেই। তিস্তার অবস্থা দেখো, অপোজিট সাইডে এত পাথর কেন পড়ে আছে? ল্যান্ডস্লাইড হয়েছে মনে হচ্ছে পুরো, দেখেই পুরো পাথরে পাথরে ছড়াছড়ি। আর এটা কালীঝরা ড্যাম। এই যে ব্রিজ দেখতে পাচ্ছি, এখান দিয়ে কিন্তু ট্রেন চলবে, ট্রেন যাওয়ার জন্য এই ব্রিজ তৈরি হচ্ছে। আরে ভাই, এই কার্ভটাতে হয়েছে, এখান থেকে বাইক ঘষতে ওই অবধি চলে গেছে, খালি একটা লুকিং গ্লাস ভেঙেছে লেফট সাইডে, আর সেরকম কিছু হয়নি। আমি ঘাবড়ে গিয়ে ভিডিওটা বন্ধ করে দিয়েছি। उल्टी से गिरा हूँ, इससे गंदा क्या गिर सकता है? आदमी कॉर्नर करते हुए गिरता है, आदमी तेल। वो तेरे को काट दिया क्या? वो उल्टी कर रहा था ना। নীলাদ্রি ক্র্যাশের পরে দেখো এই অবস্থা হয়েছে। এখানে এইটার মিটারটা উঠে চলে গেছে, এখানে একটু ঘষা খেয়েছে, এই নাকেল গার্ডটা ঘষেছে, তার সাথে এখানে দেখো এটা কিরকম একটা হাফ হয়ে গেছে। এইটা দরকার ছিল এখানে এই ক্র্যাশ গার্ডের মধ্যে এইটা লাগানো, এটা একটা ভালো সাপোর্ট। তার সাথে নীলাদ্রি আরও একটা জিনিস লাগিয়েছে, এটা হচ্ছে এই इसको क्या बोलते हैं? স্পুল গার্ড। এই স্পুল গার্ডটার জন্য কিন্তু চেন ফেনগুলো বা ওই নাটগুলো বেঁচে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর ওর ফোনটা দেখো, এটা হচ্ছে টেম্পার গ্লাস ছিল এখানটাতে, फोन देख एकदम सेफ। হ্যাঁ, তো ফোনটা বেঁচে গেছে, নাহলে যেত। तो भाई फोन फिर बेकार था। হ্যাঁ, थैंक गॉड मैंने ये टेम्पर ग्लास लगाया था। ওটাই হচ্ছে ব্যাপার। আর সব থেকে বড় কথা হয়েছে কি, আবার এখানেও গেছে এই রাইনক্সের এই ব্যাগটা গেছে, ডাফেল ব্যাগটা। তার সাথে ওর যেহেতু রাইডিং গিয়ার্স পড়েছিল ওই জন্য সেরকম কিছুই হয়নি। রাইডিং গিয়ার্সটা হালকা একটু ঘষেছে মনে হয়, না সেরকমভাবে রাইডিং গিয়ার্সে ঘষেনি। হ্যাঁ, এই পকেটটা একটু ছিঁড়েছে, কিন্তু ও সেফ আছে, কোনো অসুবিধা হয়নি। आदमी का उल्टी से गिरता हुआ लाइक, মানে সামনের গাড়ি থেকে কেউ একজন বমি করছিল, ওই বমির মধ্যে স্কিড করেছে। ওই বমির ভিডিওটা मैं तेरे से लेता हूँ, थोड़ा इस पे चला देता हूँ। पूरा पीओवी है भाई। मैं मेरा बाइक जब पहले ऐसे हुआ ना, मैं तब देखा वो उल्टी कर, तब तक मेरे को समझ में आया कि मैं गिरने, अब मैं क्या करूं। ভালো হয়েছে যে সেরকম ক্রিটিক্যাল কিছু হয়নি। চল, এখানে সব কিছু আমরা ঠিকঠাক করে নিয়েছি, আবার জার্নি শুরু করলাম সামনের দিকে। বমি করেছে, বমি হাতে ফাতে ছিটকে এসছে, আর ওইখানে বাইকটা কাটাতে গিয়ে এই অবস্থা হয়েছে, সামনে গাড়ি থেকে বমি করে দিয়েছে।
পুরো NH10 জুড়ে জ্যাম, পুরো NH10 জুড়ে জ্যাম। এই সামনে এখানে একটা ল্যান্ডস্লাইড এরিয়া রয়েছে, সেই এরিয়াটা ক্রস করানোর জন্য মানে ওপাশ থেকে গাড়ি ছাড়বে, তারপরে ওটাকে বন্ধ করবে, এপাশ থেকে ছাড়বে। ও তিস্তার রূপ, দুর্ধর্ষ রূপ তিস্তার, দারুণ দারুণ লাগছে। রংপো ব্রিজ চলে এলাম আমরা, বিকাল 4:26। আর রংপো খোলা এপাশ দিয়ে আসছে, বা রংপো চু এপাশ দিয়ে আসছে, এদিক দিয়ে তিস্তা, রংপো গিয়ে রংপো চু গিয়ে তিস্তা মিশছে। সিরিয়াসলি বলতে আজকে এতটাই রাইডে আমি ব্যস্ত রয়েছি যে তোমাদের সাথে সেরকমভাবে ফেস টু ফেস কথাই হয়নি। তো এখন রংপো ব্রিজে দাঁড়িয়ে একটুখানি তোমাদের সাথে কথা বলবো ভাবলাম। এখন ওয়েদারটা খুব সুন্দর রয়েছে, জাস্ট বিকালবেলা এখন 4:30 মতো বাজে। আর রংপুর অবস্থা ঠিক এরকম, একটু ঘুরিয়ে দেখাই ব্যাক ক্যামেরা করে। এই জায়গাটা রংপুর নদী গিয়ে তিস্তাতে মিশছে, দারুণ ব্যাপার। আরে পাহাড়ে অ্যাম্বিয়েন্সটা দেখো খালি, এত সুন্দর লাগছে, দারুণ রয়েছে, দারুণ। সমস্ত কিছুর কালারই একটা অন্যরকম লাগছে, দেখো দারুণ কালারফুল লাগছে পুরো জায়গাটা, দারুণ ব্যাপার। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কলকাতা থেকে সিকিমের ক্যাপিটাল গ্যাংটকে প্রায় পৌঁছে গেছি বলতে পারো। 38 কিলোমিটার এখান থেকে, আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে ওই ধরে নাও 40 কিলোমিটার, 42 কিলোমিটার মতো হবে। তো 1 ঘন্টা আমাদের সময় লাগবেই। আবার গ্যাংটকে জ্যামে পড়লে তো আলাদা ব্যাপার। কি বলবো, দেখো এখানে 15 মিনিট ধরে এরমভাবে আটকা পড়ে আছি, জ্যামের মধ্যে ফেসে গেছি। হোটেল এখান থেকে 2.9 কিলোমিটার। সন্ধ্যে 6:44 আর ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল মেন্ডাঙে। এটা হচ্ছে ট্যুর ম্যানিয়া গ্রুপের হোটেল। এই হোটেলে কিন্তু কিছুদিন আগে আমরা থেকেছিলাম, মানে আমরা যখন অ্যাডভেঞ্চার মোটররাইড 2-তে এসেছিলাম তখন কিন্তু এই হোটেলেই ছিলাম, এইবারও তাই। আর হোটেল তো দেখাবে, আমি রুম তো দেখাবে অবশ্যই। তার আগে যেটা দেখানো সেটা হচ্ছে গানি ভাইয়া অলরেডি চলে এসছে আমাদের গুরুদঙ্গার লেকের পারমিট নিয়ে। তো আগে গানি ভাইয়ের সাথে আলাপ করিয়ে দিই, তারপরে বাকি হোটেল দেখাচ্ছি। ও আরেকটা জিনিস একটু দেখাতেই হবে, এদিকে টোটাল 713 কিলোমিটার রাইড করেছি, 713.1, আর 25.7 কিলোমিটার পার লিটার মাইলেজ দিয়েছে। 11 ঘন্টা 31 মিনিটের রাইড টাইম। এই হচ্ছে ব্যাপার, রাইড টাইম। এটা হচ্ছে গুরুদঙ্গার লেকের পারমিট আমাদের বানিয়ে দিয়েছে হচ্ছে গানি ভাইয়া। গানি ভাইয়া হচ্ছে সিকিমের যে কোনো রকমের পারমিট। আমরা আগের বারে এসেছিলাম ইস্ট সিকিম নিয়ে, আমি নর্থ সিকিম। তো গানি ভাইয়াকে আমি আগের ব্লগেও দেখিয়েছিলাম, মানে লাস্ট টাইম যখন আমরা ইস্ট সিকিম প্ল্যান করেছিলাম অ্যাডভেঞ্চার মোটররাইড 2-তে গানি ভাই পারমিট বানিয়ে দিয়েছিল, আর সবাইকে বাইতিক্স গ্रुप করে ঢুকিয়ে দিয়েছে। আপনার इधर मैं देखा, मतलब बहुत अच्छा लगा गानी भाई, आप इतने जल्दी आके मेरे को পারমিট, मतलब গ্যাংটকে জাস্ট পৌঁছেছি পারমিট হাতে চলে এসছে। আর তোমরা যদি আসো এর মধ্যে গুরুদঙ্গার লেক প্ল্যান করো বা সিকিমের যে কোনো জায়গায় প্ল্যান করো, যদি পারমিটের দরকার পড়ে, হ্যাঁ নাথুলা পাস জুলুক, হর জায়গা নাথুলা জুলুক, ওই রুটটা যেটা সিল্ক রুট আছে, ওল্ড সিল্ক রুট, তার সাথে এই নর্থ সিকিমের রুট, যেখানে পারমিট লাগবে গানি ভাই কিন্তু হেল্প করে দেবে পারমিট তৈরি করতে। একদম করে দেবে না, कर देंगे थोड़ा ऐसे कर दो গানি ভাই রক। তো হোটেলের 5th ফ্লোরে আমরা চলে এসেছি। 5th ফ্লোরে এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 601। জাস্ট রুমটা দেখো, कैसा लगा रूम नीलाद्री? बहुत बढ़िया भाई। तो ये वॉशरूम है, हाँ, बड़ा सा गीजर, कोमोड, बेसिन बड़ा है तो ऑफ कोर्स चेहरा धोने में आसानी होता है। शावर एरिया भी काफी अच्छा है, मस्त सा मिरर वेयर यू कैन एडमायर योरसेल्फ, वार्डरोब जो शायद से कुछ काम का नहीं आएगा बिकॉज एक के लिए क्या ही करें। यहाँ पे थोड़ा स्पेस है, यहाँ पे लगेज ये सब रख सकते हैं। टीवी जो कोई नहीं देखता, टेबल एंड चेयर, यहाँ पे स्लाइडिंग डोर्स है, दिन का टाइम में अच्छा लगेगा। और यहाँ पे ऐसा लग रहा है बारिश गिर रहा है, झरना है नीचे, झरना है तो इसके वजह से ऐसा लग रहा है बारिश गिर रहा है, बट सुबह जो व्यू आएगा बहुत सुंदर है। बढ़िया। এখনো ড্রেস চেঞ্জ করতে পারিনি, তার মধ্যে আরো কিছু খাবার এসে গেছে। খাবারগুলো আরেকবার তোমাদের দেখাই। চিকেন পাকোড়া 2 প্লেট, আর তার সাথে হচ্ছে এগ নুডলস। তো নীলাদ্রি বাড়িতে আন্টি যে লুচি আর আলু পোস্ত খাইয়েছিল, তারপরে আমরা বাইরে সেরকমভাবে কিছু খাইনি। এখানে আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু এই ছোট্ট একটা ইনসিডেন্ট যেটার জন্য আমাদের এখানে টাইম লেগে গেছে, তো এইসব আমরা লাঞ্চ করতে পারিনি, তাই জন্য আমরা এইসব খাচ্ছি এখন। सो लाइफ में अगर आपका समय खराब है तो ऊंट में बैठा हुआ इंसान को भी कुत्ता काट लेता है। सीरियसली, लाइक उल्टी से मैं गिर गया, लाइक मैं अपने आप को अभी तक समझा ही नहीं पा रहा हूँ। लाइक ना यहाँ पे मेरा फूल भी गया है, হালকা এখানে একটুখানি লেগেছে, একটু ফুলে আছে, कुछ नहीं है यहाँ पे कर दे। चलो ये तो जो हल्का सा लगा इम्पैक्ट हुआ तो वो सडन स्वेल हो गया है,
बट उल्टी से भाई मतलब लाइफ में ऐसा कभी রাইডিং গিয়ার্স যেটা সবসময় বলা হয়, মানে নীলাদ্রিও হয়তো ওর ব্লগে বলে, कुछ भी আমি আমার ব্লগে সবসময় এটাই বলি, वो तो রাইডিং इम्पैक्ट ये तो ऐसे गिरा होगा इसके लिए लगा, बट कुछ भी नहीं। একদম ঠিক আছে, যেটা হওয়ার হয়ে গেছে। কালকে থেকে আমাদের আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। কালকে আমরা আস্তে আস্তে অল্টিটিউড গেইন করবো আর অ্যাডভেঞ্চার আরো তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার্স সবার সাথে শেয়ার করে দিতে পারো। আর নীলাদ্রি চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, ওই চ্যানেলটা দেখে যদি ভালো লাগে ওখানেও সাবস্ক্রাইব করে দিও। আপাতত গ্যাংটক থেকে টাটা বলছি, কালকে দেখা হচ্ছে সকাল সকাল। চলো, গুড নাইট।